টক্স নিবেদন করছেন অরিন মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড। হাই ফ্রেন্ডস, সকলকে স্বাগত আরোহী নিউজে আর আরোহী সেলেব টক্সে। তোমাদের সঙ্গে আবারও আমি চলে এসেছি তনুশ্রী। আর আরোহী সেলেব টক্স মানেই তোমরা জানো যে তোমাদের চেনা মুখগুলোকে তোমাদের সামনে আনা, তাদেরকে একটু ভালোভাবে জানা, আড্ডা দেওয়া আর একদম মজায় জমজমাটভাবে আমাদের সময়টা কাটানো। আর ঠিক সেই কারণেই আজকে স্টুডিওতে আমার সঙ্গে রয়েছে দুজন সেই পরিচিত এবং ভীষণ প্রিয় দুটো মুখ, যারা এই সময় দাঁড়িয়ে গান এবং আবৃত্তির কোলাবোরেশনে মারাত্মক ভালো ভালো কাজ করছে, যা সোশ্যাল মিডিয়া ইতিমধ্যেই বলা যায় প্রায় ভাইরাল, এবং আবৃত্তির প্ল্যাটফর্মটাকে একটা অন্যভাবে প্রতিস্থাপন করা আর পাশাপাশি গান দুটো মিলিয়ে এক জমজমাটি প্রোগ্রাম আমরা বলা যায় যে সোশ্যাল মিডিয়া এখন দেখছি তাদের দরুন। এবং আজকে তাদের সঙ্গে কথা বলবো, আড্ডা মারবো, একদম দারুণ সময় কাটাবো গানে কবিতা একদম অসাধারণভাবে। এবং সেই কারণেই প্রথমেই আমার যেই কাজটা হবে সেটা হচ্ছে তাদের সঙ্গে আলাপ করানো। আর সর্বপ্রথম যার সঙ্গে আলাপ করাবো সে হলো তোমাদের সকলের ভীষণ চেনা মুখ, চিরন্তন। নমস্কার চিরন্তন, আরোহী নিউজে তোমাকে অনেক স্বাগত। একদম। এবং চিরন্তন, তোমাকে সকলেই বলে, আলাদা করে আলাপ করানোর কিছু নেই, চিরন্তনকে সকলেই চেনে, কারণ ওর গান আমাদের মন ছোঁয়া গান আজও আমাদের কাছে ভীষণ প্রিয় এবং যেভাবে কাজ করে যাচ্ছে আমাদের সকলের কাছেই সেটা ভাইরাল বলা যায় এখনকার দিনে দাঁড়িয়ে। কারণ আমাদের লকডাউনের সময় দাঁড়িয়ে যেভাবে মানে ডিজিটালটাকে আমাদেরকে বেছে নিতে হচ্ছে, সেক্ষেত্রে বলা যায় আমরা এখন সবাই ভাইরালই হতে চাইছি। এবং চিরন্তন ছাড়াও আরও একজন যে আমার সঙ্গে রয়েছে আজকে আড্ডা দেওয়ার জন্য, শুভদীপ। এবং শুভদীপকে প্রথমেই জানাই আরোহী নিউজে অনেক স্বাগত তোমাকে। অনেক ধন্যবাদ তোমাদেরও। এবং শুভদীপের যেই পরিচয়টা আমি দিতে চাইবো, শুভদীপ হচ্ছে ভীষণ ভালো আবৃত্তিকার বলা যায়, এবং বলা যায় এখন দাঁড়িয়ে ও যে ধরনের কাজগুলো করছে, কম্পোজিশন থেকে শুরু করে লেখা থেকে শুরু করে বলা যায় এক কথায় অলরাউন্ডার। এবং চিরন্তন আর শুভদীপের কোলাবোরেশনে যে গানগুলো বা যেই প্রজেক্টগুলো আমরা এখন দেখতে পাচ্ছি সেগুলো এখন এক কথায় অসাধারণ, এবং এখন তোমাদের চলছে অনেক কাজ। চলো তাহলে সরাসরি আড্ডায় ঢুকি। প্রথমেই চিরন্তনের কাছে আসি। চিরন্তন, আগে বলো কেমন আছো এই গোটা পরিস্থিতির মধ্যে সব মিলে? আছি তো, মানে আমাদের ভালো থাকতে হবে, দ্যাট ইজ দ্য মেইন থিং। বাট অফকোর্স চারদিকে যা সিচুয়েশন, অতটা ভালো থাকা খুবই ডিফিকাল্ট, কারণ চারদিকে এত লোকের এত খারাপ হচ্ছে, তার মধ্যে আমরা কি করে ভালোই থাকি মানে অ্যাজ আ হিউম্যান বিং। বাট এটুকু বলবো যে মানে ভালো থাকার চেষ্টা করছি গান বাজার মাধ্যমেই, কারণ সেটাই আমার জন্য মেইন জিনিস, যেখানে যেটাকে ইউটিলাইজ করে আমি নিজেকে ভালো রাখতে পারি এবং চারিপাশে যারা আছে সবাইকে ভালো রাখতে পারি। তো সেভাবে এইটুকু সময়ের মধ্যে লাস্ট প্রায় 4-5 মাস হয়ে গেল লকডাউনের যে পিরিয়ডটা, এর মধ্যে বেশ কিছু গান করলাম, এবং সেই গানগুলো মানে প্রত্যেকটাই আমরা একসাথে করেছি, আমি আর শুভদীপ একসাথে মিলে, এবং একটা দারুণ রেসপন্স পেয়েছি। এর জন্য বলা যেতে পারে আমরা খুব ভালো আছি, মানে এই রেসপন্সটার জন্য বলা যেতে পারে আমরা খুব ভালো আছি। এবং আমরা বাই গডস গ্রেস এবং টাচউড আমরা বেশ কিছু প্রজেক্ট আমাদের সামনে রয়েছে। সো অলরেডি তোমাদের অনেকগুলো প্রজেক্ট মানুষ দেখেও ফেলেছে, মানুষের পছন্দও হয়েছে ভীষণ। একদমই তাই। এবং এটা মানে খুবই আমরা বলবো যে ফার্স্ট এন্ড ফরমোস্ট বলবো উই আর রিয়েলি ভেরি ফরচুনেট, কারণ যদি ফরচুনেট না হতাম তাহলে হয়তো এই সময়তে যেরকম ব্যাক টু ব্যাক সব প্রজেক্টসগুলো আসছে, সব সময় হয় না যে ইভেন ইফ উই আর লাইক উই গিভ আওয়ার বেস্ট, অনেক সময় ওদিক থেকে বেস্টটা আসে না একদম, তো সেই জায়গা থেকে আমরা বলবো যে আমরা যেরকম বেস্টটা দিয়েছি, লোকেরাও সেইভাবে বেস্টটা রিসিভ করেছে, এবং তাদের একটা রিপারকেশনটাও আমরা ভাবনা দারুণ ভাবে পেয়েছি। তো এর জন্য বলবো যে হ্যাঁ, মানে আমাদের তরফ থেকে, দুজনের তরফ থেকে আমরা ভালোই আছি, এবং আমরাও চাইছি যাতে সবার মধ্যে এই ভালোটাকে ছড়িয়ে দিতে পারি আমাদের গান বাজনার মাধ্যমে। এবার শুভদীপের কাছে। শুভদীপ, গানে বাজনায় মনেই হলো দুজনে যেভাবে কাজ করে যাচ্ছ, সেই কাজের মধ্যে থেকেই নিজেদের ভালো থাকার পথটা খুঁজে পেয়েছো, এবং আমরা দুজনেই খুব খুশি। সবথেকে বড় কথা, আমি যদি না খুশি হতে পারি তাহলে আমি মানুষকে খুশি করব কি করে? একদম। আমরা দুজনেই দুজনের সাথে কাজ করি। তোমাকে একটা প্রশ্নটা করতে চাইবো যে আবৃত্তি বিষয়টা, যে আবৃত্তি ছোটবেলাতে এখন সব অনেকে শিখছে, বা যে কনসেপ্টটা আমাদের কাছে ছিল, সেটা আবৃত্তি বিষয়টা কিন্তু আমাদের কাছে নতুন নয়। আমরা আগেও দেখেছি, আগেও শুনেছি, আগেও পারফর্ম করেছি যারা শেখে। আবৃত্তির গানের কোলাবোরেশনটাও বলবো নতুন নয়, সেটাও অনেকদিন ধরে অনেকে করেছে। কিন্তু তোমরা যেভাবে প্রেজেন্ট করছো বা তোমাদের যে প্রোডাকশনটা হচ্ছে, যেভাবে সাজাচ্ছ তোমরা বিষয়টা, সেই ধারণাটা বা সেই কনসেপ্টটা যখন মানুষের কাছে তোমরা পরিবেশন করছো, ঠিক তোমাদের মানে বলা যায় যে ক্রিয়েশন বা ক্রিয়েটিভিটি কোন জায়গাটা থেকে কাজ করলো, বা এক্সেপশনালিজম যেটা রয়েছে সেটা কিভাবে খুঁজে পেলে? তাহলে তোমাকে বলি তনুশ্রী, যে কবিতাকে নিয়ে আমি কাজ করছি প্রায় 14 বছর। আমার যে অর্গানাইজেশনটা শ্রুতিবৃত্ত, তার এবছর
বছর হলো। তো কবিতাকে নিয়ে কাজ করতে গিয়ে আমার প্রথমেই মনে হয়েছিল যে যে কোনো আর্ট ফর্ম, সেটা কবিতা হোক, নাটক হোক, সেটা যদি কমার্শিয়ালি খুব সাকসেসফুল না হতে পারে, তাহলে সেই শিল্প বা সেই শিল্পকে নির্ভর করে যে শিল্পীরা রয়েছেন তাদের পক্ষে টিকে থাকা খুব কষ্টকর। তাই আমি খুব সজ্ঞানে একটা কথা বলি আজকে এই আরোহী নিউজে এসে, আমি কিন্তু যখন থেকে পেশাগতভাবে আবৃত্তি নিয়ে করব বলে ভেবেছি, তখন কিন্তু কখনোই আমি একটা সার্কেলের মধ্যে আমার এই আর্টটাকে বেঁধে রাখিনি। সবসময় একে এমন একটা ডাইমেনশন দিতে চেষ্টা করেছিলাম যার থেকে আমি একটা গ্রেটার অডিয়েন্সকে কেটার করতে পারি। আমার 2009-তে তনুশ্রী প্রথম আমি প্রোডাকশন করেছিলাম রাগের আবহে রবির কবিতা, যেখানে কিনা আরো অনেক শিল্পীরা ছিলেন এবং ক্লাসিক্যাল গানের সাথে রবীন্দ্রনাথের কবিতার অ্যামালগামেশন আমি করেছিলাম 2009। এবং তারপর কখনো যাত্রাপথের আনন্দ গানে আমার মনে হলো যে গানের ব্যান্ড রয়েছে, তা আমি আমার স্টুডেন্টদের নিয়ে যদি একটা ব্যান্ড করে গানের ব্যান্ডের সাথে একটা ফিউশন করতে পারি। তো তখন আমি কলামন্দিরে করেছিলাম যাত্রাপথের আনন্দ গান, যখন আমার স্টুডেন্টদের সাথে আমি আবৃত্তি করছি, কখনো কোরাস কখনো সোলো, তার সাথে গান গাইলো দোহার, কালিকাদা ছিলেন সেই কাজে, আর ন্যারেশন করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় সুতোপাদি। তো এই রকম ভাবে আমি উস্তাদ রাশিদ খানের সাথেও প্রজেক্ট করেছি, যেখানে তব অরুণ রাগী বলে একটা প্রজেক্ট, যেখানে আমার কবিতার সাথে রাশিদজি ছিলেন, ইন্দ্রাণীদি ছিলেন। তো এই রকম ডিফারেন্ট সাবজেক্টের মধ্যে দিয়ে আমি কিন্তু আমার আর্ট ফর্মটাকে নিয়ে একটা কমপ্লিট প্রোডাকশন তৈরি করতে চেয়েছি, এবং এখনো পর্যন্ত আমি সেই সমস্ত প্রোডাকশন নিয়েই কিন্তু দেশে বিদেশে কাজ করেছি। ঠিক আছে, তো আমার সেই মানে এই কমার্শিয়াল সাকসেসের দিক থেকে বা একটা কাজকে যদি আমি সেই জায়গাটা পৌঁছে দিতে চাই, তাহলে কিন্তু এই ডিফারেন্ট ভাবনাটা প্রয়োজন আছে, এটা আমার খুব মনে হয়েছে। একদম মানে এক্সেপশন, মানে বলা যায় যে এই যে একেবারে ভিন্নতা, হ্যাঁ এই ভিন্নতাটা আমাদের ভীষণভাবে কাজ করে মানুষের মধ্যে। কি রকম ব্যাপারটা কিছুই না, মনে করো তুমি জানো যে আজি ঝড়ো ঝড়ো মুখরো বাদর দিনে গানটা মনে করো তোমার খুব প্রিয়, তুমি গানটা এখানে একটা টেপ রেকর্ডারে শুনছো, ঠিক আছে, এই অফিসে বসে টেপ রেকর্ডারে শুনছো আজি ঝড়ো ঝড়ো মুখরো বাদর দিনে। তুমি ভেবে দেখো তো, ঠিক এই ঘরটাতেই বাইরে তুমুল জোরে বৃষ্টি পড়ছে, এখানে একটা হালকা আলো জ্বলছে, হয়তো ঘরের কোনায় জুঁই ফুল বা অন্য কোনো বিশেষ সুগন্ধি ফুল রয়েছে, আর তার মধ্যে তুমি আজি ঝড়ো ঝড়ো মুখরো বাদর দিনে শুনছো। তোমার এই শোনাটা কিন্তু ওই আগের শোনাটার থেকে অনেক ডিফারেন্ট, একদম। আমি এই মাহলটা তৈরি করতে চেয়েছি, আর চিরন্তনের সাথে যুগলবন্দী হওয়াটা আমার কাছে একটা অন্যতম ব্যতিক্রমী প্রাপ্তি। এই কারণে এখানে কিন্তু আমি শুধু কবিতা নিয়ে নিই, আজকে আমি আমাদের প্রত্যেকটা কাজে আমি কিন্তু প্রত্যেকটা গানই আমার লেখা, লিরিসিস্ট হিসেবে রয়েছে। এই লেখাটা হয়তো আমি অনেকদিন ধরে লিখছিলাম, কিন্তু এতটা লেখা লিখতে পেরেছি এখন কি অনেক বেশি কাজের পরিমাণটা বাড়লো। আমি কিন্তু কাজের পরিমাণের আগে বলছি, কাজের আগে তো আমার লেখাটা তৈরি হয়েছে, সেটা কিন্তু কোথাও গিয়ে তার জন্য চিরন্তন দায়ী। কারণ এই যে আমাদের গান, আমাদের কবিতা, আমাদের লেখা, আমাদের সুর, এই জায়গাটা কিন্তু ওর মাধ্যমে আমি ইনফ্লুয়েন্সড হয়েছি, এবং আমার যেটুকু লেখা আজকে আমি লিখছি তার অনেকটা ইন্সপিরেশনের জায়গা চিরন্তন রয়েছে। একদম। শুভদীপ যেভাবে মানে একটা মহল তৈরি করার চেষ্টা করছিল, বেশ একটা রোমান্টিক ব্যাপার, বোঝা যাচ্ছে শুভদীপ বেশ রোমান্টিক একটা মানুষ। যাই হোক, বেশি রোমান্টিসিজম নিয়ে এখন কথা বলবো। যাই হোক, কথা বলি তোমাকে, রোমান্টিসিজমের বাইরে কি আছে বলো তো? তুমি বাইরে যাও, একটু সুন্দর, এই এখন সামনে শরৎকাল আসছে, বাইরে বেরিয়ে দেখবে মাঝে মাঝে রাতের দিকে একটা শিশিরে ঠান্ডা হাওয়া দেয়, ওটাও রোমান্টিসিজম। একদম, বাইরে এখন বৃষ্টি পড়ছে, সেটাও রোমান্টিসিজম। রোমান্টিসিজমের বাইরে কি? বৃষ্টির চেয়ে বড় রোমান্টিসিজম আমার মনে হয় না কিছু আছে। অ্যাকচুয়ালি যে আমাদের রোমান্টিক মুভমেন্ট যেটা ছিল, যেটা শেলি ওয়ার্ডসওয়ার্থ কিটস আর কোলরিজ শুরু করেছিল, রোমান্টিসিজম ইজ নাথিং বাট নেচার। একদম, মানে এবং তোমাকে বলছি, একটা পাশ্চাত্যের একজন কবি বলেছিলেন, জোটে যদি একটি পয়সা খাদ্য কিনো ক্ষুধার লাগে, জোটে যদি 2টি পয়সা ফুল কিনে নিও হে অনুরাগী। ওই ফুলটাই হচ্ছে রোমান্টিসিজম। একদম। যখন কোলাবোরেশন নিয়ে কথাই হচ্ছে, তাহলে একটা ছোট্ট কোলাবোরেশন শোনা যাক। কথাগুলো ভালো লাগবে। আমি বলবো সবাইকে যারা এই অনুষ্ঠানটা শুনছেন, যে এই কথাগুলো শুধু কবিতার মধ্যে দিয়ে না নিয়ে যদি আমরা এতটুকুও মন থেকে নিতে পারি, তবে কিন্তু অনেকটা ভালো লাগা, আরো বেশি ভালো লাগা তৈরি হবে। ঠিক কথাগুলো ছিল এইরকম যে, পৃথিবীর মন ভালো নেই, মহামারী থেমে যাবে কবে, প্রতীক্ষা শেষ হলে দেখা হবে, ঠিক দেখা হবে। মৃত্যু তো শেষ কথা নয়, জীবনের জয় হবে জানি, তবে কেন এত সংশয়, তবে কেন এত হানাহানি? সব মুছে যাবে ঠিক দেখো, মহামারী থেমে যাবে যবে, প্রতীক্ষা শেষ হলে দেখা হবে, ঠিক দেখা হবে। পৃথিবীর মন ভালো নেই,
মহামারী মুছে যাবে কবে? প্রতীক্ষা শেষ হলে দেখা হবে, ঠিক দেখা হবে। পৃথিবীর মন ভালো নেই, পৃথিবীর মন ভালো নেই, মহামারী থেমে যাবে কবে? পৃথিবীর মন ভালো নেই, মহামারী থেমে যাবে কবে? প্রতীক্ষা শেষ হলে দেখা হবে, ঠিক দেখা হবে। প্রতীক্ষা শেষ হলে দেখা হবে, ঠিক দেখা হবে। 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 আবার ফুটবে জানি ফুল, কেটে যাবে ওই কালো রাত। আবার নতুন কোন ভোরে তুমি ঠিক বাড়াবে হাত। তাই তো এখনো ভালোবাসি, গান গাইয়া অনুভবে। আধার পেরিয়ে জানি আমি দেখা হবে, ঠিক দেখা হবে। পৃথিবীর মন ভালো নেই, 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 মহামারী থেমে যাবে কবে? পৃথিবীর মন ভালো নেই, মহামারী থেমে যাবে কবে? প্রতীক্ষা শেষ হলে দেখা হবে, ঠিক দেখা হবে। প্রতীক্ষা শেষ হলে দেখা হবে, ঠিক দেখা হবে। অসাধারণ, মানে সত্যি এই সিচুয়েশনে দাঁড়িয়ে, অবস্থায় দাঁড়িয়ে এই গানগুলো ভীষণভাবে প্রযোজ্য আমাদের জন্য। মানে যদি কেউ বিপদে পড়ে তার জন্য হাত বাড়িয়ে দেবো। এখন যে সিচুয়েশন, সেখানে দাঁড়িয়ে একে অপরের সাহায্য না করলে বোধহয় এই অবস্থাটা পেরিয়ে আমরা কখনো যেতেই পারবো না। আমরা আরও আড্ডা দেবো এবং এবারে একটু আরও অন্যান্য বিষয়েও আমরা কথা বলবো। তবে এখন ছোট্ট একটা বিরতির সময় হয়েছে, এক্ষুনি ফিরছে, সঙ্গে থাকুন। Wanna fly? Step towards 3 steps. Where we are different. World-class infrastructure, experienced faculties, hygienic atmosphere. We take all necessary precautions against COVID-19. Meet the aviation professionals and build your dream career with 3 Steps Aviation. 3 Steps Aviation! Hip hip! Hooray! Hip hip! Hooray! Welcome to Sinha Group of Companies, your genie in a bottle. Career advancement opportunities in aviation and hospitality. Organic farming, the evolving science of India's healthy future. Digital marketing of the next generation. Income tax consulting and other legal services. Home furnishing and decor, bringing your dream house to life. We know what you desire, so unleash your genie with Sinha Group of Companies and let the magic begin. Sinha Group of Companies, dream with India.
এক ডাকেই যাকে পাই, আরোহী ফাউন্ডেশন একেবারেই তাই। 8 থেকে 80-র জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন। ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন। আরোহী ফাউন্ডেশন, solution for every need. Your bazaar, our bazaar. Welcome to onestopbazaar.com, where you can get all your necessary stuff starting from souvenir to t-shirts, shoes and many more handmade antique stuffs are available just under one roof. Our stores are available at airports like Kolkata, Guwahati, Imphal, Bagdogra, and you can also find us at City Center too. We are just one click away to serve your need. Visit onestopbazaar.com or www.onestopbazaar.com. Feel the Indiana. Orin Media and Entertainment, the future of digital news and entertainment world. With evolving trends and rising popularity of the online market, our unique production will tick all the boxes in your playlist. We bring you binge-worthy videos that will blow your mind away. Something you just can't miss. Orin Media and Entertainment. Keep binging. আবারও ফিরে এলাম বিরতির পর এবং আবারও চলবে আড্ডা এবং সরাসরি চলে যাই আড্ডায়। আমার সঙ্গে চিরন্তন, শুভদীপ দুজনেই রয়েছে। একটু ব্রেকের আগে আমরা কোলাবোরেশন শুনছিলাম, আরও শুনবো। তবে চিরন্তনের কাছে যাই। চিরন্তন, গান এখন ধ্যান জ্ঞান তোমার সবই। গান নিয়েই ছোটবেলা থেকে কি গান নিয়েই বেড়ে ওঠা, নাকি হঠাৎ করে চিন্তা ভাবনা আসা যে গান নিয়ে এগোবো? সেটা নয়, ছোটবেলা থেকেই চিন্তা ভাবনা গান নিয়ে ছিল, কিন্তু ঘটনাচক্রে আমি পড়াশোনাতে একটু ভালো ছিলাম, তার জন্য আমি আমার বাবা মা একটু কনফিউজ ছিল যে কি করব না করব। বাট হ্যাঁ, আমার বাড়িতে সবাই গান বাজনা একদম ছোটবেলা থেকে শিখে এসেছে, তো এর জন্য আমার মানে মিউজিকে আসাটা খুব একটা অ্যাক্সিডেন্টাল নয়। মানে ছোটবেলা থেকেই সেই সাপোর্টটা পেয়েছি। কিন্তু হ্যাঁ, মানে আমার বাড়িতে কেউ কিন্তু টিপিক্যালি ব্যানার্জি পরিবারে মানে মিউজিকটাকে প্রফেশন করবে এটা হয়নি। ছোটবেলা থেকে সবাই গান শিখেছে, আমার দিদি, আমার সবাই তাই, এবং সব ভালো ভালো জায়গায়। কিন্তু কেউ কখনো ওটাকে প্রফেশন করে একদম সেটাকে নিয়ে এগিয়ে যাবে, সেটা আমি প্রথম আমাদের পরিবারে। তাই এবং আমার জার্নি শুরু হয়, তো অনেকেই সেটা জানেন, 2008-এর আপনাদের সবচেয়ে প্রিয় রিয়ালিটি শো সারেগামাপা থেকে। তার পরবর্তীতে এই যে লাস্ট 12 বছর, এর মধ্যে একটা হিউজ লেভেলের মানে শুধু সিঙ্গার ছিলাম, তারপরে পরবর্তীতে অ্যাক্টর হলাম, অ্যাক্টর পরে আমার মিউজিক ডিরেকশনের কাজ শুরু হলো, এবং এখন অব্দি প্রায় 9টা বাংলা ছবি হয়ে গেছে। এবং তার সাথে বেশ কিছু মানে জুবিনদা যেরকম আমার সুরে গান গেয়েছেন, তচি রায়না আমার সুরে গান গেয়েছেন। তো এগুলো মানে এটা আমার বলতে কেন ভালো লাগে, কারণ আমার মধ্যে বরাবর একটা মেকার ছিল। মানে যখন when we are a singer, somebody gives us the song or makes the song and we give the best possible, মানে আমরা ব্যাপারটাকে তুলি দিয়ে রং করি, কিন্তু আঁকাটা অন্য কারোর আমরা রংটা করি। কিন্তু এই যে ধরো আকার থেকেই শুরু হওয়া, এটা আমার ছোট, কারণ আমি 2010-এ আমার প্রথম অ্যালবাম, আমি এটা সবার কাছে বলতে চাইবো। রিসেন্ট যে ছবিগুলো হয়েছে সেগুলো তো সবাই হয়তো জানেন। আমার রিসেন্ট ছবি, লাস্ট ছবি ছিল নেটওয়ার্ক, সপ্তাহর। তার আগের ছবি দ্বিখণ্ডিত, যেটা দাদা সাহেব ফালকে স্পেশাল নমিনেশন ছিল। তার আগে কুয়াশা যখন, অনিন্দ্য দাস স্মাগ, ওয়াচমেকার, কন্ডিশন সাপ্লাই, কোয়াইট এ ফিউ মুভিজ। কিন্তু আমি বলবো যে 2010-এ আমার প্রথম অ্যালবাম বেরোয়, সেটা ছিল শেডস অফ লাভ। তখন নাম্বার 1 এশিয়ান অ্যালবাম হিসাবে 3 মাস ছিল অ্যালবামটা আইটিউনসে। সো এখনো যারা শোনেননি শেডস অফ লাভ, কাইন্ডলি শুনবেন। আমার আজ থেকে 10 বছর আগের কম্পোজিশন। তখন আমি যদিও অনেকটা ছোট, বাট হ্যাঁ, মানে কম্পোজিশনস গুলো তখনও লোকের পছন্দ হয়েছিল। তোমার আরো একটা ভালো ছবি যেখানে তোমার কাজ আছে, আরশিনগর কিন্তু মানুষের খুব ভালো লাগা একটা ছবি ছিল। এবং সেখানে যেই আরশিনগরের প্রথম থেকে শেষ পর্যন্ত যেই কবিতার ছন্দে কথা বলা, তারপর গান, সব মিলিয়ে একটা অসাধারণ একটা জায়গা তৈরি হয়েছিল। মানে যে কোলাবোরেশনটা তোমরা করছো, কোথাও একটা তারই সেরকম ধরনেরই একটা ছায়া কিন্তু আরশিনগরে আমরা দেখতে পেয়েছিলাম। শুভদীপকে জিজ্ঞেস করবো, তোমরা দুজনে যেহেতু একসঙ্গে কাজ করছো, চিরন্তন কি খুব মানে কি বলবো, মানে খুব শান্ত শিষ্ট? তুমি যেরকম, তোমাকে দেখলে এটা মনে হয় যে ভীষণ শান্ত একটি, হ্যাঁ ঠিক আছে, মানে যেরকম হয় মানে হয় না বাড়ির একজন ভালো ছেলে, না একদম ভালো, মানে মা বাবার কথা শুনে একদম সে ভালো, সেটাও শুনে বটে। তোমার ব্যাপারে জিজ্ঞেস করছি, আমার ব্যাপারে আমি তোমার ব্যাপারে অ্যাজিউম করলাম।
না অবশ্যই আমার কথা শুনে নো ডাউট সেটা কখনোই নয়। না ওর মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে দেখো যে কোনো ভালো লেখা ভালো সুর এসব করার জন্য না ভেতরে অদ্ভুত একটা স্থিতি থাকতে হয়, একটা শান্ত ব্যাপার থাকতে হয়, তা না হলে ওই ক্রিয়েশনটা তৈরি হয় না। আর ওর প্রত্যেকটা গান বা সুরের মধ্যে আমি কোথাও গিয়ে ওইটা পাই বলেই হয়তো আমি এতটা ইনফ্লুয়েন্সড হই। মানে যখন তোমরা কাজ করো তখন ঠিক কিরকম মানে খুব শুধু কাজের মধ্যেই ঢুকে থাকো না বদমাইশি না, খুনসুটি না, এগুলো কাজটা হয়? যখন করি সব তো আছে, কিন্তু কাজটা যখন করি যেরকম এরকম আমার একটা অদ্ভুত ব্যাপার রয়েছে, সেটা ওরও রয়েছে, যেটা হচ্ছে কি ও মনে করো কোনো একটা কিছু সুর আমাকে দিল যে ওটা লিখতে হবে, বা আমি একটা কথা দিলাম ওকে ও সেটা সুর করবে, এবার আমি না তখন খুব ওর উপর ডিপেন্ডেন্ট হয়ে যাই কথাটার ক্ষেত্রে। কিন্তু দেখো তো কথাটা ঠিক লাগছে কি, কথাটা ঠিক লাগছে কি, সাইমালটেনিয়াস ও কিন্তু সুরটা বানিয়ে, আমি কিন্তু সুর বিশারদ নই, কিন্তু তারপর আমাকে বারবার করে বলে যে সুরটা ঠিক লাগছে তো শুনতে। এই যে পারস্পরিক একটা নির্ভরতার জায়গা, যে যতক্ষণ আমার ভালো না লাগছে আমি ওকে বলছি না এটা ঠিক লাগছে না, এটা তুমি চেঞ্জ করো, বা ওরও কথাটা যতক্ষণ না পছন্দ হচ্ছে তখন যে না এই কথাটা এখানে এই রকম টাইপের কথা লিখো। আমরা কিন্তু এই জায়গাটায় দুজনেই একটা জায়গায় এক জায়গাতে ও যেটা বললো এটা সত্যি কথা। আরেকটা জিনিস যেটা আমি বলবো যেটা খুব মজার জিনিস, সেটা হলো যে মানে ও মানুষ হিসাবে খুব স্ট্রাকচার্ড, মানে যেটা কি তুমি জিজ্ঞেস করছো ভীষণ গোছানো, প্রচন্ড, সেটা তোমার কথা শুনে বুঝতে পারছি। আর আমি মানুষ হিসাবে একদম গেরি বয়স থেকে পুরো মানে আমার পুরো অগোছালো একদম এই মানে স্ট্রাকচার করার জন্য যে কি যুদ্ধ তনুশ্রী, এবার ও যেরকম স্ট্রাকচার এবং ও যেরকম স্ট্রাকচার চাইছে, এবং আমি ওকে বেশ কিছু জায়গা ভেঙেছি এবং আরো ভাঙবো, সবার সামনে প্রমিস করে গেলাম। হ্যাঁ, কিন্তু হ্যাঁ মানে আমি ওর জন্য বহু জায়গাতে স্ট্রাকচার তুমি হচ্ছে। কি ভীষণ মানে চঞ্চল নাকি ভীষণ শান্ত? না অবশ্যই আমি দারুণ চঞ্চল, মানে ও জানে আমি সবসময় মানে আই এম আ প্র্যাঙ্কস্টার, এর পেছনে লাগা তার পেছনে এগুলো আমি কনস্ট্যান্ট করি। বাট হ্যাঁ মানে when it comes to music, যেহেতু আমি মিউজিকটা খুব সিরিয়াসলি শিখেছি, না মানে আমি কিরকম স্ট্রাকচার জানি তো, মানে জাস্ট আমি যেটা তোমাকে বলছি যে মজা চলেই বলছি, সেটা হচ্ছে কি 2000 অন্তত 8-10 থেকে আমি কবে কোথায় কি প্রোগ্রাম করেছি আমার খাতায় সব লেখা আছে। ওরে বাপ রে, ঠিক আছে, সবকিছু একটা কথা ব্যাপারটা বাইরে বুঝতে পারছি, অন্য level। ঠিক আছে, অন্য level, বাপ রে আমি বাপ। আকাশবাণীতে আমি কতগুলো প্রোগ্রাম করেছি। আকাশবাণী আমি 2007 থেকে অডিটেড ভয়েস। তা আকাশবাণীতে যখন আমরা প্রোডাকশন করতাম, তখন আমাদের ওই পে স্লিপ গুলো দেওয়া হতো, যেটা দিয়ে আমরা পরে আর কি ওই চেকটা যখন আসতো তার সাথে একটা ইয়ে থাকতো, সেই প্রত্যেকটা স্লিপ কিন্তু রাখা আছে আমার দূরদর্শন মানে অসম্ভব। ঠিক আছে, আমি মানে নিজেই যদি আমাকে ও এই স্ট্রাকচারে আনতে চায় তাহলে আরেকবার জন্মাতে হবে। ও তোমার মতো হয়ে যাবে আমি শিওর। কিন্তু এই স্ট্রাকচার আনা কিন্তু বাপ ভালো রে। লাগে গো, এটা যখন এখন আমি দেখি, হ্যাঁ তুমি দেখো যখন ভালো লাগে, যেমন আমাদের মনে করতে হবে কোথায় করেছিলাম, না, না, কি অবশ্যই, করেছিলাম। এবং অ্যাকচুয়ালি এইটাকে না এখনো অনেক হচ্ছে, মানে এটা মানে কি বলবো একটু বাড়িয়ে বলছে না, এখনো অনেক কিছু লেখা জানি practice- আমার একটা actually ডাউট প্রত্যেকটা- হচ্ছে যে প্রত্যেকটা আফটার না। 2 মান্থস তুমি না ওর মতো হয়েছো, দেখো তোমার আর মনে নেই তুমি কোথাও কি কাজ না করেছো। অবশ্যই, কারণ আমি মনে করি খুব পার্সোনালি আর একটা মানুষের মধ্যে মানে আমি একটা খুব ওপেন এয়ার মানে আমি অন এয়ারে একটা কথা বলতে চাই যে আমার মনে হয় পার্সোনালি, তার জন্য আমাকে লোকে ক্রিটিসাইজ করতে পারেন, আমি ক্রিটিসিজম খুব ভালোবাসি, সেটা হলো যে শুধু গান্ধীজি থাকলে মানে ভারতবর্ষ স্বাধীন হতো না, না একেবারে যদি না নেতাজি থাকতো। নেতাজি থাকতো আবার নেতাজি থাকলে শুধু স্বাধীন হতো না যদি না গান্ধীজি থাকতো। এই কথা মানে দিয়ে আমি একটা অন্য এই উদাহরণ ব্যালেন্সটা দিচ্ছি, আমি খুব মানি, জরুরি, সেটা আমাদের কারণ হচ্ছে যে হয়। আমি আমার নিজস্ব ভাবে বলছি যে আমি যেরকম ভাবে ইন্ডিয়ান ক্লাসিক্যাল শিখেছি, মানে একদম রুটস থেকে আমি খুব ওপেনলি সেটাকে বলতে ভালোবাসি, কারণ সেরকম ভাবে আমি সমান দক্ষতায় বেশ কিছু জনার গাইতে পারি, সেটা রবীন্দ্রসঙ্গীত হোক, সেটা ফোক হোক, সেটা র্যাপ হোক, সেটা ব্লুজ হোক, আমি সেটা গিয়েছি। সো ফর দ্যাট রিজন মানে ওই ব্রেকটা না, ব্যারিয়ারটা যদি থাকে যে আমি ক্লাসিক্যাল শিল্পী বা আমি তো একটা এই ব্যারিয়ারটার থাকাটা একেবারেই আমার এবার ধরো মনে কোনো হয়- জায়গাতে আবার যেরকম ও বললো যে কোনো জায়গাতে আবার ব্যারিয়ারটা রাখলে হয়তো সুবিধাও আছে, আবার কোনো জায়গায় ওই বাঁধ ভেঙে দাও রবীন্দ্রনাথের, হ্যাঁ ভাঙো, ওই ভাঙার ব্যাপারটার মধ্যে একটা মজা আছে। এখানে যখন আঙ্গিক গুলো বললেই তাহলে চিরন্তন থেকে একটা গান শুনি। আমি এই গানটা গাই, এই গানটা আমার কম্পোজিশন, ছবির নাম ছিল কুয়াশা যখন, এবং রূপঙ্করদার গাওয়া, এবং রাজীব দত্ত লিরিসিস্ট ছিলেন, এবং অ্যারেঞ্জ করেছিল দেবশ্রী মুখার্জি। এই গানটা স্পেসিফিক্যালি কেন বলছি, কারণ রূপঙ্করদা আমার খুব কাছের এবং প্রিয় একজন দাদা, এবং আপনাদের সবার প্রিয় রূপঙ্কর আর কি। তো এবং সেই রূপঙ্করদা বলেন যে ওনার জীবনের যদি টপ 5টা গান হয় তার মধ্যে এই গানটা একটি হবে। তো ওই গানটার 2 লাইন গাওয়ার চেষ্টা করছি। তোমায় ছাড়া মনের কিনারা পথে হারায় পাড়া বেপারা, তোমার নামে মেঘের খামে পাঠাই আমি নরম ইশারা, কেন এভাবে আমার সারাদিন তোমায় ছুঁয়ে যে যায় নানা বাহানায়, নানা বাহানায়, নানা বাহানায়।
নানা বাহানায় তোমায় ছাড়া মনের কিনারা পথে হারায় পারাবে পারা তোমার নামে মেঘের খামে পাঠাই আমি নরম ইশারা কেন এভাবে আমার সারাদিন তোমায় ছুঁয়ে যে যায় নানা বাহানায় নানা বাহানায় নানা বাহানায় নানা বাহানায়। এই গানটা পুরো শুনতে গেলে ইউটিউবে শুনবেন, নানা বাহানায় রূপঙ্কর বা চিরন্তন দিয়ে সার্চ করলে। থ্যাংক ইউ। আচ্ছা, এভাবে যে গানটা তুমি গাইলে বা যে শব্দগুলো আমার কানে বাজছিল, ভীষণ মিষ্টি একটা গান লাগলো, অনেক একটা সুইটনেসে ভরা একটা গান লাগছিল আমার। এরকম ভাবে কাউকে প্রেম নিবেদন করা হয়েছে? আমি তো দারুণ প্রেমিক মানুষ, মানে সেটা আমি জানি না আমাকে দেখে মনে হয় কিনা, বাট হ্যাঁ আমার প্রেম জিনিসটা খুব প্রিয়, কারণ প্রেমে থাকলে না ভালো থাকা যায়। আর যখনই খুব মনোটোনাস কোন একটা জায়গায় মানুষ চলে আসে, তখন স্পার্ক গুলো কোথায় চলে যায়, ওই স্পার্কটা আমার খুব পছন্দের একটা জিনিস। প্রেম নিবেদন হয়েছে কি কখনো এইভাবে গান গেয়ে? সেটা বলো। গান গেয়ে প্রেম নিবেদন হ্যাঁ হয়েছে বটে, হয়েছে হয়েছে একবার না? না এটা হয়েছে যে মানে বেশ কিছু মানে এগুলোতে আমি খুব ফরচুনেট যে বেশ কিছু শো এর মাধ্যমে যেরকম হয় পরবর্তীতে ফ্রেন্ড লিস্ট অনেক বেড়ে যায় বা রিকোয়েস্ট অনেকটা বেড়ে যায় এটাতে, কিন্তু তারপরে হ্যাঁ অনেকে আমাকে আমার গানের মাধ্যমে অনেক প্রেম নিবেদন করেছে। এটা তোমাকে গান শুনিয়েছে, দারুণ ব্যাপার। এটা একটা সাংঘাতিক তাহলে মানে প্রেম নিবেদন করার যে পদ্ধতি এখনকার দিনে, যে চিঠি লেখা, আগে যারা ছিল চিঠি লিখে একটা দেওয়া আর সেরকম, তুমি তাতে বিশ্বাস করো নাকি কথা বলে গান গেয়ে প্রেম নিবেদনটা বেশি বিশ্বাস? না আসলে আমি যেটাকে মনে করি প্রেম একটা এমন জিনিস না, সেটা সবসময় বলে বোঝানো যায় না। মানে আমি যদি কারোর একটি মেয়ের পাশে বসে থাকি এবং আমার যদি তাকে ভালো লাগে, আমার তাকে বলে বোঝাতে হবে, তাহলে আমি কি আর্টিস্ট হলাম? মানে সে তো আমি কিছুক্ষণ সে দুবার চোখের দিকে তাকাবে বুঝে যাবে যে আমার কাছে মানে আমার পছন্দ আমার মনে ধরে গেছে। হ্যাঁ মানে ওই জিনিসটা যদি নাই হয় তো মুখে বলে তো নর্মাল একটা আমজনতা বলে, তাহলে আমি আর্টিস্ট হয়ে কি লাভ হলো? মানে তুমি মানে অঙ্গভঙ্গিমায় বোঝাতে চাইছো? অবশ্যই অঙ্গভঙ্গিমায় বা আমি একদম সুপার এক্সপ্রেশন, ছোট কথা এবং অঙ্গভঙ্গি বলো না, সুপার এক্সপ্রেশন। না এক্সপ্রেশন, এবং হয়তো আমি তার সামনে এমন কিছু গান ধরবো সে অটোমেটিক বুঝে যাবে যে আমি কার জন্য গাইছি। ও মানে এটা একটা মানে তার পাশে হঠাৎ করে রাত্রি এসে যায় বেশি দিনের পাড়াপাড়ি। না এটা খুব ইম্পর্টেন্ট। মহিলা ফ্যান তো অবশ্যই, মানে ফ্যান তো প্রচুর লিস্টে। না সেটা ঠিক জানি না, বাট হ্যাঁ আমার এই ভাগ্যটা ভালোই। মেসেঞ্জারে মানে অবশ্যই গণনা নিশ্চয়ই, কিন্তু এরকম প্রেম নিবেদনের লিস্ট কত আছে তাও যদি না এটা বেশ অনেকটা, কারণ এই জিনিসটা যদি আমি এখন মনে করি যে এই জিনিসটা যদি আমার আরো বেশি মানে গান ওরিয়েন্টেড বা প্রজেক্ট ওরিয়েন্টেড আসলে তাহলে হয়তো আরো অনেক বড় বড় কাজ করতাম। কিন্তু এই জিনিসটা এই জায়গাটা থেকে আমি খুব লাকি, মানে খুব লাকি বলতে আমি অনেকের ভালোবাসা পেয়েছি, শুধু মেয়ে বলে নয়, আমার বেশ কিছু মানে এত বছর আমার একটা দীর্ঘ অনুষ্ঠান করার যে জায়গাটা, মানে সারেগামাপার পর থেকে আমার বাবা হচ্ছে ওর মতো স্ট্রাকচারড। হ্যাঁ এর জন্য সামওয়্যার আমি আমার বাবা বলছি না কোনোভাবে, কিন্তু আমি ওর সাথে এই জিনিসটা খুব রিলেট করতে পারি যে আমার বাবা আই থিঙ্ক 2018 অব্দি লাস্ট কাউন্ট দিয়েছিলেন যে তুই এখন অব্দি কি একটা বললো 1266 না কটা শো করেছিস, মানে প্রত্যেকটা শো লেখা আছে। হ্যাঁ এবং আমি এক সময় তো হয়েছে যে সারেগামাপার পর আমি দিনে 3টে শো করেছি, এরকম হয়েছে। মানে এবং আমি একটা কথা সবাইকে জিনিস বলে রাখি যারা এই শুনছেন, যে লোকে অনেকে বলে না যে মাচা এবং খাঁচা, আমি আপনাকে বলছি যে মাচা বলে কিন্তু আলাদা কিছু হয় না। এবার লোকে বলবে যে মাচার আর্টিস্ট মানে হচ্ছে যে আমি লাড়ে লাপ্পা গান, এবার এই লাড়ে লাপ্পার ভাষাটা মানে এখন অব্দি কেউ জানে না লাড়ে লাপ্পা মানে কি, মানে নাচের গান। এবার নাচের গান। এবার আমি একটা কথা বলছি উইথ ডিউ রেসপেক্ট টু এভরিওয়ান, বলছি আমি যদি কোন একটা পার্টিকুলার জনারকে ভালো না বাসতে পারি, আমি কখনো সেই গানটার মধ্যে সেই প্রাণটা দিতে পারবো না। আজকে যদি কেউ দেখা না হায়রে শোষা না হায়রে গায়, আজকে যদি কেউ একটা যে কোনো নাচের গান গায়, ধরো জুম্মে কি রাত হে, কিন্তু জুম্মে কি রাতের মধ্যে যদি সে না ঢুকতে পারে, সে কিন্তু 10 বার নাচের গানটা গাইলেও মানুষের নাচের গান মনে হবে। তাই আমার একটা গুরুজি বলতেন যে আমার গুরুজি পণ্ডিত মোহনলাল মিশ্রাজি, উনি এখন নেই, 2018 মারা গেছেন। पंडित दीपक मिश्रा কাছে আমি বহুদিন ধরে শিখছি, তো উনি বলতেন যে चिरंतन जो भी गाना गा रहे हो उसमें 7 सुर है, तो गुरुजी ऑफ कोर्स है, तो उसमें सरस्वती है, तो जब उसमें सरस्वती है तो उसको अंदर से गाओ और वो रिस्पॉन्ड करेगी।
একদম। তো এই জিনিসটা বলবো যে গুরুজির এই একটা কথা আমাকে অন্তত অনেক ভার্সেটাইল বানিয়েছে। একদম, মানে যেই গানটা, শুধু গান না, যেই কাজটা করব সেই কাজ যদি নিজেকে নিমজ্জিতই না করতে পারি, কাজটা তাহলে কিভাবে তাহলে করব? একদম তাই। এবং তাহলে- আমি সেই সময়তে এত করেছি, মানে আর কি আমার না এই লাভ ক্রাউড, মানে যত লোক বাড়বে তত আমার গান ভালো হবে। তাহলে যখন নাচের গান হচ্ছে একটা শুনি। নাচের গান নেই রে, যদি আমার কাছে কোনো সেরকম instruments নেই। মানে একদম সেই মানে বলে না সেই ঝাঁকানাকা টাইপের বিষয় নয়, কিন্তু তো মোটামুটি একটা সেরকম যদি তোমার কিছু মনে পড়ে মাথায় আসে। আমার নিজের কম্পোজিশন, আমি খুব একটা বিশেষ নাচের গান এখন অব্দি বানানোর সুযোগ হয়নি অন্য ছবির গান, জন্য। হ্যাঁ, বাইরে কেউ গাইতে পারে। धीरे से जाना खटियन में हो खटमल, धीरे से जाना खटियन में, হ্যাঁ, धीरे से जाना खटियन में हो खटमल, धीरे से जाना खटियन में। ओ सोई सोई है, आए हाय, सोई है राजकुमारी, देख रही मीठे सपने, सोई है राजकुमारी, देख रही मीठे सपने, अरे जा जा छुप जा, अरे जा जा छुप जा तकियन में, हो खटमल, धीरे से जाना खटियन में, अरे धीरे से जाना खटियन में, हो खटमल, धीरे से जाना खटियन में। मिले मुश्किल से ये मेहमान, वो भी जाते शायद मेहरबान, अरे आग लगा दी है सुखन में, हो खटमल, धीरे से जाना खटियन में, अरे धीरे से जाना खटियन में, हो खटमल, धीरे से जाना खटियन में। দারুণ, হ্যাঁ, ধীরে সেই জানা চাইয়ে। হ্যাঁ, অসাধারণ গান শুনলাম। এবার একটু ওদের যে গান এই মুহূর্তে মানে যে ধরনের প্রজেক্ট ওরা করছে, মানে মানুষ যেগুলো এখন সত্যিই ভালোবাসছে, সেটা নিয়ে একটু কথা বলি। তোমাদের আরো একটা প্রজেক্ট যেটাতে তোমরা কাজ করছো, সেটা জীবনের জয় গান, যেটা নিয়ে করছো, সেটার বিষয়টা জানবো, মানে কিভাবে তোমাদের কাজটা কনসেপ্টটা সেটার মাথায় আগে এলো। জানার আগে আমি একটা কথা বলি তনুশ্রী, জানো তো আমি ব্যক্তিগতভাবে একজন বাচিক শিল্পী হিসেবে মনে করি যে একজন বাচিক শিল্পীর লড়াইটা আরো অনেক কঠিন। কেন একদম, কঠিন? একদম। হ্যাঁ, কেন কঠিন দেখো, সেটা হচ্ছে গিয়ে একজন যিনি গান গাইছেন তার কাছে কিন্তু রিচটা অনেক সহজ, ঠিক আছে, কিন্তু যিনি কবিতা বলছেন তার চ্যালেঞ্জটা অনেক বেশি, অনেক বেশি কঠিন। আমি যখন পারফর্ম করতে যাচ্ছি এবং আমার পারফরমেন্স যখন আমি এরকম হয়েছে যে ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে আমরা প্রোগ্রাম করতে যাচ্ছি, ফার্স্টে যোজদির পারফরমেন্স, তারপর আমার পারফরমেন্স, বা এরকম হয়েছে যে তার আগে আমাদের কালী পুজোর প্রোগ্রাম, হয়তো তার আগে ভূমি পারফর্ম করেছে বা কোনো চন্দ্রবিন্দু পারফর্ম করেছে, তারপর আমি, তারপর হয়তো লাস্টে লোপাদি বা শ্রীকান্ত তা ওরকম কোনো পারফর্মাররা রয়েছেন। তখন এই যে জায়গাটা, যেটা যেটা দুটো গানের মাঝখানে যখন কবিতা একটা ওই জায়গাটা কানেক্ট করছে, ওই জায়গাটা পৌঁছচ্ছে, তখন ওই জায়গাটা কিন্তু এস্টাবলিশ করাটা অনেক বেশি চ্যালেঞ্জিং, এবং সেই ক্ষেত্রে কবিতার লড়াইটা কিন্তু অনেক বেশি। এটা আমি একজন বাচিক শিল্পী হিসেবে মনে করি, কারণ আমি এখনো পর্যন্ত যা করেছি, যেখানে যা করেছি ন্যাশনালি, ইন্টারন্যাশনালি বা বিভিন্ন টিভি চ্যানেলে, সেখানে আমি সবার আগে কিন্তু কবিতাকে এস্টাবলিশ করতে চেষ্টা করেছি, কারণ এটা আমার ট্রেড। দেখো, চ্যালেঞ্জ হলেও যদি সেই তুমি যখন বললে যেটা অনেক বেশি চ্যালেঞ্জিং, অবশ্যই এটা একদম বাস্তব কথা, বাস্তব, ঠিক আছে। একেবারে। 5টা গানের মাঝে যখন একজন আবৃত্তি করতে হ্যাঁ, দাঁড়ায় বা হ্যাঁ, কবিতা বলতে দাঁড়ায়, সেখানে একটা চ্যালেঞ্জিং, কিন্তু সেক্ষেত্রে তোমরা যেভাবে কাজটা করছো বা তুমি যেভাবে উপস্থাপন করছো, একেবারে। সেটা কিন্তু মানুষের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য পছন্দের। হচ্ছে। এবং তুমি দেখবে যে আমাদের মিউজিক্যাল প্রোডাকশনে কিন্তু একটা বিশেষত্ব হচ্ছে গিয়ে ওখানে কিন্তু শুধু গান থাকছে না, দুটো লাইন হলেও কিন্তু একটা কথার গুরুত্ব একদম, থাকছে, এবং এটা মানে আমাদের কাজের বৈশিষ্ট্য কিন্তু এটা বরাবর থাকবে, যে কোথাও হয়তো সেখানে কবিতা ঢুকবে না, কথা ঢুকবে না, কিন্তু তারও একটা ইন্ট্রোডাকশন থাকবে, কারণ আমি তো একজন কথার সৈনিক, বা আমি কথাকে নিয়ে লড়াই করছি, এবং এই লড়াইয়ের মধ্যে দিয়ে কিন্তু আমি মানে আমাদের যুগলবন্দির আগেও যে কাজগুলো করেছি, সেই কাজগুলো কিন্তু ডিফারেন্ট ফরম্যাটে এস্টাবলিশ করেছি, এবং সেই ক্ষেত্রে আমি বলবো যে কবিতাকে নিয়ে এরকম ডিফারেন্ট ভাবে কাজ করার জায়গাটা যেন আগামী দিনে আমরা আরো তৈরি করতে পারি, একদম। সেটাই আমাদের মেইন টার্গেট। আমার মনে হয় তোমরা যেভাবে কাজটা করছো, অবশ্যই চ্যালেঞ্জিং এর জায়গাটা আমরা কোনোদিন অস্বীকার করতে একদম, পারবো না, একদম, একদম। কিন্তু আমার মনে হয় যে কাজটা তোমরা যেভাবে করছো হ্যাঁ, এবং মানুষ যেভাবে পছন্দ করছে, আমার মনে হয় এভাবে যদি তোমরা আরো বেশি উপস্থাপনা করতে পারো, এটা মানুষের অনেক বেশি পছন্দের জায়গা। কবিতাও কিন্তু কোথাও একটা মিউজিক, যেটা আমি ওকে এর মধ্যেই বলছিলাম, যে কবিতাটা কখনো কখনো তুমি একটা গান কবিতা- হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ। যেরকম আমি মনে করো যে রবীন্দ্রনাথের হৃদয় আমার নাচের আজকে নববর্ষার কবিতাটা, কিন্তু সেখানে সেটাকে যদি আমি খুব সুন্দর করে বলি, গানের সাথে মিলিয়ে বলি, হৃদয়ে আমাদের নাচে রে আজকে, ময়ূরের মতো নাচে রে হৃদয়ে নাচে রে,
গুরু গুরু মেঘ গুমরি গুমরি গরজে গগনে গগনে গরজে গগনে ধেয়ে চলে আসে বাদলের ধারা নবীন ধান্য দুলে দুলে সারা কুলাই কাঁপিছে কাতর কপত দাদুরি ডাকিছে সঘনে গুরু গুরু মেঘ গুমরি গুমরি গরজে গগনে গগনে গরজে গগনে। দেখো তার মধ্যে একটা সুরের সুর অনুরণন আছে, রয়েছে। সুতরাং এই জায়গাটাই কিন্তু লোকের কাছে আমরা একটু ডিফারেন্টলি প্রেজেন্ট Present করতে করছি। চাইছি একদম, গান কবিতার যুগলবন্দির মধ্যে দিয়ে, যেখানে কবিতাটাও কিন্তু একটা সেই সুরের মধ্যে দিয়ে একটা আবেশ কবিতাটাও প্রাধান্য পাচ্ছে সেখানে। তোমাদের আরো একটা প্রয়োজন, আমাদের সময় একেবারে শেষ হয়ে এসেছে। জীবনের কিন্তু এই- জয়গান। হ্যাঁ যা জীবনের জয়গান নিয়ে দু এক কথা বলি। আমাদের প্রত্যেকটা কাজ নিয়ে জাস্ট আমি খুব অল্প করে বলে দিই যে আমাদের প্রথম কাজ পৃথিবীর মন ভালো নেই, তারপরে আমাদের আছি বাংলার পাশে, যেখানে কলকাতা এবং বাংলাদেশের শিল্পীদের 35 জন শিল্পীদের নিয়ে আমরা এই কাজটা করেছি। আর তৃতীয় কাজ সিঙ্গাপুর টিগর সোসাইটির প্রযোজনায় আমরা করেছি জীবনের জয়গান, যেখানে ও কিন্তু এটা ভীষণভাবে উল্লেখযোগ্য তনুশ্রী, এই জায়গাগুলোই আরো বেশি করে মানুষের কাছে যাওয়া উচিত। সলিল চৌধুরী বা আইপিটি এর মুভমেন্টের যে ধরনের সুর বা যে ধরনের গানের প্যাটার্ন আমরা লক্ষ্য করি, আমাদের জীবনের জয়গান শুনলে কিন্তু তুমি সেরকম একটা প্যাটার্নকে লক্ষ্য করতে পারবে, যেটা চিরন্তনের নিজস্ব তোমাদের composition। আরো একটা প্রোডাকশন যেটা পুজোর জন্য নামামি specially গাঙ্গে। নামামি গান। সেটা কিন্তু আমাদের মানে সেটা তো বটেই পুজোর কাজ, সেটা কিন্তু প্রথম আমরা লন্ডন কেমডেন দুর্গা পুজোর থিম সং হিসেবে করি আনন্দদার ভাবনায়। ডক্টর আনন্দ গুপ্ত লন্ডনের, উনি একজন বিশিষ্ট গায়ক এবং চিকিৎসক, এবং এখনো পর্যন্ত পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কিন্তু নামামি গাঙ্গে নিয়ে লোকজন মানে হ্যাঁ, অকুণ্ঠ সেই প্রশংসা জন্যই আমার আরো জানাচ্ছে। বেশি বলা। তো আমাদের সময় একেবারে শেষ, একদম, ওই কিন্তু গানটা দিয়েই শেষ তাহলে করার আগে আমরা নামামি গাঙ্গেটা শুনেই একদম, শেষ করতে চাই। একদম। তবে তার আগেই দর্শকদের বলে রাখি, আমাদের সময় একেবারেই শেষ, যেটা বলেই দিলাম। তবে আবারও আমরা ফিরবো সেলেব টক্সে আবার অন্য মুখ নিয়ে। তবে আজকে সেলেব টক্স এ পর্যন্তই। তবে শেষ করার আগে এই গানটা দিয়েই আমরা শেষ করব। একদম। প্রবহমান তুমি সতত তরঙ্গে নির্মল চঞ্চল নমামি গঙ্গে মা গঙ্গে মা গঙ্গে। প্রবহমান তুমি সতত তরঙ্গে জাহ্নবী যোগ মায়া নমামি গঙ্গে মা গঙ্গে মা গঙ্গে। হিমালয় থেকে এলো হিমগিরি বাসিনী জগজন নন্দিত সংহাত নাসিনী। হিমালয় থেকে এলো হিমগিরি বাসিনী জগজন নন্দিত সংহাত নাসিনী। অপরূপ শোভা অপরূপ শোভা তব উজ্জ্বল রঙ্গে জাহ্নবী সুরধুনি নমামি গঙ্গে মা গঙ্গে মা গঙ্গে। অসাধারণ। আরোহী সেলেব টক্স নিবেদন করলেন অরিন মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড।